বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে উদযাপন হচ্ছে ঈদ উল আজহা। ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা। ঈদের দিনও কাশ্মীরের 10টি জেলাতেই কারফিউ জারি, বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবা। বন্দুকযুদ্ধে 3 সন্দেহভাজন সন্ত্রাসী ও 1 পুলিশ সদস্য নিহত হয়েছে। এবং সিরিয়ায় 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও 7 দিন মেনে চলবে সরকার। দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে গোটা সিরিয়া সন্ত্রাসমুক্ত করার ঘোষণা আসাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8টা 5 মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে এতে অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদ উল আজহার নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। বৃষ্টি স্নাত ঈদের সকাল। ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ক্রমে রূপ নেয় অবিরাম বর্ষণে। তারপরও ঈদের প্রধান জামাতে অংশ নিতে উৎসাহের কমতি ছিল না মুসল্লিদের। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা ঈদগাহে হাজির হতে থাকেন দলে দলে। ঘণ্টাব্যাপী কিরাত ও বয়ান শেষে সকাল ঠিক 8টায় নামাজ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সামান্য পিছিয়ে জামাত দাঁড়ায় 8টা 5 মিনিটে। গতবারের মতো এবারও নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিচারপতিগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। ছিল নারীদের জন্য আলাদা ব্যবস্থা। নামাজের পর খুতবা শেষে দেশ জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া করছি যে সবাই যেন আজকে দিনের মতন আনন্দ উপভোগ সবসময় করতে পারে, এই দিনটার মতন দেশে যেন শান্তি বিরাজ করে এবং আমরা মুসলমান যদি সবাই যেন মিলামিশে চলতে পারি, হিন্দু মুসলমান সবাই মিলে চলতে পারি। সবার সাথে নামাজ পড়েছি, ভালো লাগছে। এখানে ঈদের নামাজ পড়ছি, খুব ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। এরপর ভেদাভেদ ভুলে কোলাকুলি আর ঈদ কুশল বিনিময়ে মাতেন মুসল্লিরা। প্রতি বছর ঈদের এই প্রধান জামাতে যে বিশাল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার তা সম্ভব হয়নি। তারপরও এই নামাজে যারা অংশগ্রহণ করতে পেরেছেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছেন। বৃষ্টিতে ভিজে আসলে একটু কষ্ট হলো, তারপর আমি ভালো লাগতেছে। একটু কষ্ট হয়েছে, বাট এটা হচ্ছে যে প্রাপ্তিটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়। অনেক আশা প্রত্যাশা ছিল যে জাতীয় ঈদগাহ নামাজ পড়বো, যেখানে মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়ছে, তার সাথে নামাজ পড়ে নিজে খুশি। আজকে সিকিউরিটিরা আমাদের অনেক সন্তুষ্ট, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারত ও পাকিস্তানেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে। ভারতের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দিল্লি জামে মসজিদে, আর পাকিস্তানের প্রধান ঈদ জামাত হয় করাচির ঈদগাহ ময়দানে। এ সময় মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে এই দুই দেশের মুসলিম সম্প্রদায় ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মঙ্গলবার ভোর হতেই দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা জাতিগত ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে শরিক হন ঈদের জামাতে। নামাজ শেষে ভ্রাতৃত্বের আলিঙ্গনে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন তারা। আল্লাহ আমাদের কোরবানি কবুল করবেন, এটাই প্রার্থনা। শুধু পশু কোরবানি দিলেই চলবে না, এর সঙ্গে মনের পশুকেও বধ করতে হবে। সবাই দিনের আলোকে জীবনযাপন করলে এই ত্যাগ সার্থক হবে। ভোপালের মসজিদে মসজিদে সকাল থেকে ছিল মুসল্লিদের ভিড়। রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের আলোচিত তারকারাও ঈদ জামাতে এক কাতারে শামিল হন। আমি আমার প্রিয়জন ও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে চাই। এই দিন সবাই আনন্দে থাকবে, এমনটাই আশা করি। একই চিত্র দেখা যায় কলকাতা, লখনৌ সহ ভারতের অন্যান্য রাজ্যে। স্থান সংকুলান না হওয়ায় কোনো কোনো মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বন্দরনগরী করাচির জাতীয় ঈদগাহ ময়দানে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কড়া অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্বস্তি প্রকাশ করেন আগতরা। নিরাপত্তা ব্যবস্থা প্রশংসনীয়। আমরা নির্ভয়ে নামাজ আদায় করতে পেরেছি। আগে সব সময়ই বোমা হামলার ভয় থাকতো। কুরবানি ভি দিল খোল কে কর রহে হ্যাঁ। নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পাকিস্তানের মুসলিমরা। আজ ঈদুল আজহা কে মৌকে পে হাম সুন্নত ইব্রাহিমি কি पैरवी নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মত্যাগের যে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই ত্যাগ আমাদের নতুন আলোর পথ দেখাবে। সম্প্রতি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সেনারা কড়া অবস্থান নেয়ায় দেশটির বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকে সেখানকার মানুষ জনসমাগম এলাকা এড়িয়ে চললেও এবারে নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা বেশ স্বস্তি বোধ করছেন বলে জানান সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী কলকাতা ও জেলা শহরগুলোতে সরকারি উদ্যোগে ঈদ জামায়াতের আয়োজন করা হয়। স্থানীয় সময় সোমবার সকালে ঈদের নামাজ আদায় শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পরস্পরের মধ্যে কুশল বিনিময় করেন মুসল্লিরা। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, মেঘালয়ের বাঙালি মুসলিমরাও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোটা ভারতে সোমবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এখন আমরা বাড়ি যাব, যে নিজের নিজের কোরবানি প্রত্যেকেই দেবে এবং মসজিদে আমরা একটা অংশ মসজিদে পাঠিয়েছি। নামাজের পরেই নিজ নিজ পশু বাড়িতে রাখা আছে, সেগুলো নিয়ে গিয়ে আমরা কুরবানি দেব। এবং কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে যে ত্যাগ, সেই ত্যাগটা আমরা নিজের টাকা দিয়ে, খুব কষ্ট করে টাকা দিয়ে সেটা কিনে জবাই করে এবং জবাইয়ের পরে 3 ভাগে মাংসটা বিতরণ করা হয়। কানাডার অটোয়া, টরেন্টো, মন্ট্রিল সহ বিভিন্ন শহরে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিদের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শহরের মুসলিম সেন্টার ও মসজিদে ঈদের জামাতে অংশ নেন কয়েকশো মুসল্লি। ঈদের বেশিরভাগ জামাত প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা করেন বলে জানা গেছে। নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মাধ্যমে তারা ঈদের আনন্দ ভাগ করে নেন। সকালে বাইতুল মুকাররম মসজিদ, মদিনা মসজিদ, শাহজালাল মসজিদ, খাদিজা মসজিদ, বাইতুল মামুর মসজিদ সহ প্রায় 30টি মসজিদে 2 থেকে 3টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বড় জামাত হয় মন্ট্রিয়ালের ওয়াল্টার ইস্ট ওয়ার্ড পার্ক এলাকায় বাইতুল আমান মসজিদের খোলা ময়দানে। পরে মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি সন্ত্রাসমুক্ত বিশ্ব কামনা করে মোনাজাত করা হয়। ঈদের দিন কাশ্মীরের 10টি জেলাতে এই কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবা। ফলে উৎসবের দিনে উপত্যকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দী হয়ে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। একদিকে পুঞ্চে কথিত বন্দুকযুদ্ধে 3 সন্দেহভাজন সন্ত্রাসী ও 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার শুরু হওয়া জঙ্গি বিরোধী অভিযান মঙ্গলবার অব্যাহত রয়েছে বলে জানায় নিরাপত্তা কর্তৃপক্ষ। সোমবার জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এখানকার একটি নির্মাণাধীন সরকারি ভবনে বন্দুকধারীরা লুকিয়ে রয়েছে এমন খবরের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়। কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীদের কাশ্মীরে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় এমন সেনা অভিযান অব্যাহত রাখা হবে। ঈদের একদিন আগে রাজ্যের অন্তত 4টি এলাকায় জঙ্গি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে নতুন করে সংক্ষুব্ধ হয়ে উঠেছে অশান্তির আগুনে পুড়তে থাকা ভূস্বর্গ। আজাদী যাত্রা নাম দিয়ে মঙ্গলবার জাতিসংঘের পর্যবেক্ষকের কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত। এর পরপরই ঈদের দিন থেকে রাজ্যের 10 জেলায় জারি করা হয় অবিরাম কারফিউ। কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালে ড্রোন, বিমান ও হেলিকপ্টারের সাহায্যে নজরদারি চালাবে নিরাপত্তা বাহিনী। মোবাইল, ইন্টারনেট বন্ধ রয়েছে জুলাই মাস থেকেই। প্রয়োজনে টেলিফোন লাইন ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ করা হবে বলে জানায় প্রশাসন। এই অবস্থায় এবার কাশ্মীরবাসীর কাছে ঈদ এসেছে বিমর্ষতার বার্তা নিয়ে। সাধারণ মানুষের রক্তে আর ভিজবে না উপত্যকা, এমনটাই প্রত্যাশা তাদের। খুব সাদামাটা ভাবে এবারের ঈদ পালন করব আমরা। গেল 2 মাসের বিধিনিষেধ আর নিহতদের জন্য শোক আমাদের বিষণ্ণ করে তুলেছে। কাশ্মীরে এমন ঈদ যেন আর না আসে। সংঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এমন অবস্থায় সন্তান এবং ভাইদের সঙ্গে ঈদ উদযাপনের কথা ভাবা যায় না। আজ ঈদের আনন্দের চেয়ে কষ্টের অনুভূতি তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে।
ঈদুল ফিতরের পরপর হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির হত্যাকাণ্ডের পর কাশ্মীরে অস্থিরতা শুরু হয়। এরপর কেটে গেছে 2 মাস। ঈদুল আজহায় এসেও ছেদ পড়েনি সেই অশান্তিতে। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, নিজের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিছুদিনের মধ্যেই প্রচারে ফেরার আশা হিলারির। রুশ মার্কিন সমঝোতা অনুযায়ী সোমবার সন্ধ্যা থেকে সিরিয়ায় 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে সিরিয়া বলেছে তারা 7 দিন এই যুদ্ধবিরতি পালন করবে। যুদ্ধবিরতির ফলে এরই মধ্যে সিরিয়ায় সংঘাত কমে এসেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তে চালানো বিমান হামলায় 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে গোটা সিরিয়া সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার ঈদুল আজহার দিন সন্ধ্যা থেকে গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়। রাশিয়া ও যুক্তরাষ্ট্র 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও 7 দিনের যুদ্ধবিরতি কার্যকরের কথা জানায় সিরিয়া। আগামী রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি বজায় থাকবে বলে জানায় দামেস্ক। আইএস ও ফাতে আস শামের মতো জঙ্গি গ্রুপগুলো এই যুদ্ধবিরতির আওতায় পড়বে না এবং তাদের দমনে আক্রমণ অব্যাহত থাকবে বলে জানানো হয়। এই পদক্ষেপকে স্বাগত জানালেও যুদ্ধবিরতি কতটা সফল হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সিরিয়ার সাধারণ মানুষ। অস্ত্রবিরতি কার্যকরের আগ মুহূর্তেও তুমুল গোলাগুলি ও বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। দীর্ঘ হানাহানিতে আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব হারিয়েছি আমি। আসলে এসব যুদ্ধবিরতি সাধারণ মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থেই এতে সম্মত হয়েছে বিবদমান পক্ষগুলো। সোমবার ঈদের দিন সকালে বাশার আল আসাদ দারিয়া শহর সফরে যান। সেখানকার একটি মসজিদে ঈদ জামাতে যোগ দিয়ে তিনি সমগ্র সিরিয়াকেই সন্ত্রাসী মুক্ত ও নতুন করে গড়ে তোলার অঙ্গীকার করেন। আমরা দারাইয়াতে এসেছি জনগণকে এই বার্তা দিতে যে গোটা দেশ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে বদ্ধপরিকর সিরীয় সরকার। বিদ্রোহী অঞ্চল পুনরুদ্ধার করে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে অবকাঠামো নির্মাণ করা হবে, নিশ্চিত করা হবে মানবিক সুযোগ সুবিধা। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই সিরিয়ায় সংঘাত কমে এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটনকে অস্ত্রবিরতির শর্তাবলীর প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে মস্কো। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের পরবর্তী কয়েক ঘন্টার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও সংবাদ মাধ্যমের প্রতিবেদন আমরা পেয়েছি। এতে স্পষ্ট হয় যে সিরিয়ায় সংঘাতপ্রবণ এলাকা অনেকটাই শান্ত হয়ে এসেছে। তবে এর চূড়ান্ত সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলার এখনো সময় হয়নি। কিছু কিছু এলাকায় অস্ত্রবিরতির লঙ্ঘন হচ্ছে যে তা নয়, তবে এমন উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে এটা ঘটতেই পারে। Today our time, not our time, but today about noon our time. সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে রাশিয়া। শত্রুদের আস্তানায় যৌথ বিমান হামলা চালাবে রুশ বিমান বাহিনী ও সন্ত্রাস বিরোধী মার্কিন জোটের বিমান বাহিনী। সিরিয়ায় 2011 সালের মার্চ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে 2,80,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রায় 50 লাখ মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর নিজের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও নিজের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে বড় কিছু মনে করেন না বলে জানিয়ে কিছুদিনের মধ্যেই প্রচারণায় ফেরার আশা প্রকাশ করেছেন হিলারি। তবে হিলারিকে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরতে হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের স্বাস্থ্য এখন বড় ইস্যুতে পরিণত হয়েছে। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার নির্বাচনী প্রচারণার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হিলারির স্বাস্থ্য বিষয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেই প্রশ্ন তুলেছিলেন। তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবরে তাই বিষয়টি নিয়ে নতুন করে নড়াচড়া শুরু করেছেন রিপাবলিকান প্রার্থী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বরং হিলারির দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে বলেছেন গত সপ্তাহে তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, যার প্রতিবেদন সবার জন্য প্রকাশ করবেন তিনি। হিলারির কথাবার্তায় মনে হচ্ছে নিজের নিউমোনিয়া আক্রান্তের খবরে মোটেও বিচলিত নন তিনি। রোববার 9/11-এর 15তম বার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি বেরিয়ে আসে। তবে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যেই তিনি প্রচারণায় ফিরবেন বলে আশা করছেন। যদিও স্বাভাবিক অবস্থায় ফিরবার জন্য হিলারিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন তার চিকিৎসক। হিলারির শারীরিক অসুস্থতা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে বিশ্লেষক মহলেও। বিশ্লেষকরা বলছেন এটি তার নির্বাচনে জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার কেউ বলছেন এটি আমলে নেওয়ার মতো কোনো বিষয় নয়।
হিলারি ক্লিন্টনের জন্য সপ্তাহটা খারাপ গেছে। তার মানে এই নয় যে ট্রাম্পের জন্য সুদিন এসেছে। কেউ অসুস্থ হতেই পারেন, আর নিউমোনিয়া এমন কোনো রোগ নয় যে তার দায়িত্ব পালন করতে পারবেন না। 70 বছর বয়স্ক ট্রাম্প এবং 68 বছর বয়সী হিলারি যিনিই প্রেসিডেন্ট হন না কেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন তিনি। এ কারণেও দুই প্রার্থীরই দেশ পরিচালনার শারীরিক সক্ষমতা নিয়ে মার্কিনীরা কিছুটা হলেও চিন্তিত। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিবিসি জানায়, নতুন প্রধানমন্ত্রী থেরেসা মের জন্য বাধা হয়ে দাঁড়াতে চান না বলেই তিনি পদত্যাগ করছেন। এছাড়া নতুন প্রধানমন্ত্রী ভালো কাজ করছেন বলে জানিয়েছেন ডেভিড ক্যামেরন। এদিকে তার পদত্যাগের ফলে উইটনির অক্সফোর্ডশায়ার আসনে উপনির্বাচন হবে। এর আগে গেল 24 জুন ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা বিষয়ে গণভোটের পর প্রধানমন্ত্রী পদ ছাড়েন ক্যামেরন। তবে আগামী নির্বাচন পর্যন্ত সংসদ সদস্য পদে থাকার কথা জানিয়েছিলেন তিনি। who also went through a period as a so-called backbencher he himself before coming back in, doing too little or of being a distraction. আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন: হামলা, আতঙ্ক আর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েই ইরাক, সিরিয়া, ফিলিস্তিনে ঈদ উল আজহা উদযাপন। এখনো কাটেনি হামলা আর হত্যা আতঙ্ক। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় উত্তর কোরিয়ার উত্তর পূর্বাঞ্চলে 133 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 395 জন। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, রেডক্রস ও দেশটির বিভিন্ন এনজিও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তুলে আনে। এক প্রতিবেদনের মাধ্যমে তারা জানায়, বন্যায় 35,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় তারা। এর আগে আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের প্রথম দিকে ভারী বৃষ্টিপাতে তুমেন নদীর কাছাকাছি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছিল দেশটির সরকারি গণমাধ্যম। তবে প্রতিবেদনে মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। They released in the country killed 169 people in 2012, and a series of floods and droughts was partially responsible for a ইসরায়েলের একটি যুদ্ধ বিমান ও একটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, মঙ্গলবার ক্যানিত্রিয়ার দক্ষিণে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি, ভূপাতিত হওয়া ইসরায়েলি যুদ্ধ বিমান ও ড্রোন সরকারি সেনা সদস্যদের অবস্থানে হামলার চেষ্টা করছিল। তবে ইসরায়েলের কোনো যুদ্ধ বিমান ভূপাতিত হয়নি বলে দাবি করেছে তেল আবিব। তাদের দাবি, গোলান হাইটসে উড্ডয়নের সময় তাদের যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় থেকে কানেত্রিয়ার গোলান মানভূমির একটি অংশ দখল করে নেয় ইসরায়েল। হামলা, আতঙ্ক আর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়েই ঈদ উল আজহা উদযাপন করেছেন ইরাক, সিরিয়া, ফিলিস্তিনের মতো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো। নামাজ আদায় আর মুসলিম বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন তারা। তবে এখনো কাটেনি হামলা, সহিংসতা আর হত্যা আতঙ্ক। ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে প্রতি বছর, কিন্তু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যেখানে প্রতিটা দিনই কাটে আতঙ্কে, সেখানে ঈদের আনন্দের মধ্যেও যেন কোনো নতুনত্ব নেই। এর মধ্যেই তুরস্কের সামরিক বাহিনীর দৌরাত্ম্য। তবে সব উপেক্ষা করেই ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করেছেন সিরিয়ার জারাবলাসের অধিবাসীরা। একইভাবে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঈদ উদযাপন করেছেন ইরাকিরা। মসজিদে মসজিদে নামাজ আদায় করে বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে ঈদের দিনটি শুরু করেন তারা। ভেবেছিলাম ঈদের আগেই অভিবাসীরা রামাদি আর ফাল্লুজায় নিজ নিজ পরিবারের কাছে ফিরতে পারবেন, অথচ অভিবাসীদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। হামলা, হত্যা, সহিংসতা কোনো কিছুই বন্ধ হচ্ছে না। তবু প্রার্থনা করি যেন সবাই মিলে শান্তিতে আর নিরাপদে থাকতে পারে। এদিকে নামাজ আদায় এবং পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন করেছেন ফিলিস্তিনিরা। জেরুজালেমের আল আকসা মসজিদ সহ অন্যান্য মসজিদের নামাজ শেষে অচিরেই বিশ্বের শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নামাজ আদায় শেষে ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতের কবর জিয়ারত করেন। ফিলিপিন্সে এখনো যারা ধৈর্য ধরে আছেন তাদের জন্য শুভকামনা। পাশাপাশি যারা হজে গেছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করছি আমরা। ইসরায়েলে যারা জেলে আছেন তাদের খুব শিগগিরই ছাড়িয়ে আনতে পারবো বলে আশা করছি ইসরায়েলের সাথে স্বাধীনতা আর সার্বভৌমত্ব নিয়ে দ্বন্দ্ব এবছরই শেষ হবে। পশু কোরবানির মধ্য দিয়েই ঈদ উদযাপন করছেন বিশ্বের মুসলিম সম্প্রদায়, সেই সাথে প্রত্যাশা করছেন বিশ্বের শান্তির। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে উদযাপন হচ্ছে ঈদ উল আজহা। ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা। ঈদের দিনও কাশ্মীরের 10টি জেলাতে কারফিউ জারি, বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবা।
বন্দুকযুদ্ধে 3 সন্দেহভাজন সন্ত্রাসী ও 1 পুলিশ সদস্য নিহত হয়েছে। এবং সিরিয়ায় 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও 7 দিন মেনে চলবে সরকার। দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে গোটা সিরিয়া সন্ত্রাস মুক্ত করার ঘোষণা আসাদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি আর সঙ্গে থাকুন সময়।